সেই 2012 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের গঠিত সার্চ কমিটি অনুসরণ করেই এবারেও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান রেখে হাইকোর্টের বিচারপতি, পিএসসি চেয়ারম্যান ও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সদস্য রেখে বাছাই কমিটি গঠন করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবার শুধু একজন পুরুষ ও একজন নারী বিশ্ববিদ্যালয় শিক্ষককে এই কমিটিতে যোগ করা হয়েছে। কমিটির নাম ঘোষিত হওয়ার পরেই একে আওয়ামী লীগের পছন্দের কমিটি বলে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সাবেক প্রধান বিচারপতিকে প্রধান করে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, অবসরপ্রাপ্ত সচিব এবং দলনিরপেক্ষ নারীকে নিয়ে এই কমিটি করতে বলেছিল। আওয়ামী লীগ তাদের কোনো পছন্দের কথা রাষ্ট্রপতিকে জানায়নি, বরং রাষ্ট্রপতির সিদ্ধান্তে আস্থা রেখে এসেছিল এমন দাবি করে দলটির সাধারণ সম্পাদক গত কয়েকদিন ধরে বলে আসছিলেন বিএনপি সার্চ কমিটির প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি KM হাসানের নাম দিয়ে এসেছে, যাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ না মানাতেই এসেছিল 111। সে কথা সর্বৈব মিথ্যা বলে বিএনপি তা প্রত্যাহারের দাবি জানালেও সার্চ কমিটির নাম ঘোষণায় গতবারের ফর্মুলা এমনকি প্রধান ব্যক্তিও হুবহু অনুসরণ করায় এটা স্পষ্ট হয়েছে যে বিএনপি সহ 31টি দলের সঙ্গে আলাপ করলেও রাষ্ট্রপতি বাছাই কমিটি গঠনে কারো প্রস্তাবই আমলে নেননি। কেমন হলো বহুল প্রতীক্ষিত এই সার্চ কমিটি, আর এর রাজনৈতিক প্রতিক্রিয়াই বা কেমন হতে যাচ্ছে, এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন তিন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক গবেষণা সংগঠন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভুইয়া এবং বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের তিনজনকেই। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্ন তো একটাই, কেমন হলো এই সার্চ কমিটি? জি, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ জানাই। আমি আজকে এই চ্যানেলে প্রথম বসছি। তো সার্চ কমিটি যেটা হয়েছে সেটা একটা বিষয় তো ঠিক যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক জটিলতা, অস্থিরতা, নানান রকম সংকটের মধ্য দিয়ে ছিল। সেই সংকট থেকে উত্তরণের জন্য পদ নানানজন নানানভাবে চিন্তা করছিলেন, কিন্তু সংকট থেকে উত্তরণ ঘটছিল না। যদিও বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে আস্থার ব্যাপক সংকট বরাবরই ছিল, সেটা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলি, মহামান্য রাষ্ট্রপতিও বলছেন তাদের মধ্যে আলোচনা বা সংলাপ দরকার, তারপরও সেদিকে গিয়ে তারা সফল হবেন সেই প্রত্যাশাও করা খুব কঠিন, কারণ অতীতেও এমন রেকর্ড নেই। সেই হিসেবে মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদিও আওয়ামী লীগ দলীয় নেতা ছিলেন, তিনি বহুবার এ দল থেকে নির্বাচিত এমপি ছিলেন, কিন্তু এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রের অভিভাবক এবং তার প্রতি সকল দলেরই কিন্তু আমরা দেখেছিলাম যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যে শেষ ভরসার জায়গা বা একটা শেষ আশ্রয়ের জায়গা বা আস্থার জায়গা, যে তিনি এমন কোনো একটা ভূমিকা নেবেন যার মাধ্যমে এই দলগুলির মধ্যে যে আস্থার সংকট, তাদের মধ্যে যে বৈরিতা, সেটা একটু হলেও কমবে এবং রাজনীতি নতুন একটা গতি পাবে, সেরকম প্রত্যাশা কিন্তু ছিল। এবং বিএনপি সহ তার জোটভুক্ত দল, সুশীল সমাজের অনেকেই কিন্তু ওই আস্থা বারবার প্রকাশ করেছেন। কিন্তু আজকে যে সার্চ কমিটি হলো 6 সদস্যের, সেটা নিয়ে ইতিমধ্যেই যে বিতর্কটা উঠেছে যে সার্চ কমিটিতে এমন ব্যক্তিদের মানুষ আশা করেছিল যাদের এর আগে তিনি বা তার পরিবার প্রত্যক্ষভাবে কোনো দলের সঙ্গে যুক্ত এইরকম যেন না থাকে। এর বাইরে লোক খুঁজে পাওয়া তো খুব কঠিন হওয়ার কথা নয়। তার প্রথম যেই বিষয়টা, এই সার্চ কমিটির প্রধান হয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যিনি আগের বারও এই সার্চ কমিটির প্রধান ছিলেন। তিনি হয়তো তার প্রজ্ঞা দিয়ে, তার পছন্দ দিয়ে যাচাই বাছাই করে আগেরবার কমিটি করেছিলেন ভালো মনে করেই, কিন্তু তার সেই ভালো মনে করা কমিটি যে এদেশে ভালো নির্বাচন উপহার দিতে পারেনি, সেটা যে কারণেই হোক, একটা কথা এরকম ধারণা সবার মধ্যে আছে যে নির্বাচনকালীন সরকার যেমনটি চায় যে নির্বাচন, তার বাইরে আমাদের নির্বাচন কমিশন গিয়ে তেমন কিছু করতে পারে না। ফলে সরকারের জন্য হোক, তা যে কারণেই হোক, দায়টা কিন্তু এই নির্বাচন কমিশনেরই। তারা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, এই শুরুর দিকে 4টা সিটি কর্পোরেশন, 5টা সিটির নির্বাচন, শেষের দিকে নারায়ণগঞ্জের নির্বাচন, দুই দিকের এই ব্যারিকেড দেওয়া অংশটুকু বাদ দিলে মাঝখানে যাই হয়েছে সেটা এদেশের
সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষই পছন্দ করেছে বা সংবাদ মাধ্যমে পছন্দ হয়েছে আপনাদের টকশো, তো এমন আমি দেখিনি, শুনিনি। কিন্তু সেই নির্বাচন কমিশনটা বাছাই করেছিলেন কিন্তু এই বিচারপতি, ফলে তার বাছাই যে আগের বারই একটা ভুল হয়েছিল। সকলের সম্পর্কেই বলবেন, আমরা বিস্তারিত শুনবো যে কার বিরুদ্ধে কি অভিযোগ, কিন্তু আমি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সন্ধ্যায়, তখনই বোধহয় সার্চ কমিটিটা ঘোষিত হয়েছেন, তিনি একটি আলোচনা সভায় ছিলেন, তিনি কি বলেছেন আমি একটু শুনিয়ে আসতে চাই, আমার মনে হয় তার মধ্যে অনেক কিছুর উত্তর পাওয়া যাবে। একটু প্রত্যাশা ছিল, আশার আলো জেগে উঠেছিল যখন রাষ্ট্রপতি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন সম্পর্কে যে প্রস্তাব তিনি রেখেছিলেন, সেই প্রস্তাবগুলোতে সাড়া দিয়ে তিনি যখন আলোচনায় ডেকেছিলেন, সেই আশা আজকে হতাশায় পরিণত হয়েছে। প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার রিয়াকশন, প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শিরিন আক্তার উত্তরে বলেছেন, আমার উপর অর্পিত দায়িত্ব পবিত্র দায়িত্ব মনে করি। খুব ভালো কথা, কারণ এখন বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে দায়িত্ব দেবে তাকে পবিত্র দায়িত্ব মনে করে তা পালনে সচেষ্ট হব। বোঝেন কি নিরপেক্ষ একটি সার্চ কমিটি গঠন হয়েছে। নিরপেক্ষতার চরম যে নিদর্শন মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে সেটা দিয়েছেন। যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার, সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে যেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বোঝেন কিরকম নিরপেক্ষ সার্চ কমিটি গঠন হয়েছে? হ্যাঁ, উনি তো একজনের কমেন্ট দিয়েছেন, যে শিরিন আক্তার, আমি অবশ্য ওনার কমেন্টটি ফলো করতে পারিনি। তো সার্চ কমিটি সম্পর্কে আমার যেটি মূল্যায়ন, ধরেন আমি যে কমিটিটা দেখেছি, কমিটিটা দেখে আমার কাছে কিন্তু মনে হয়নি যে এটা কোনো বিতর্কিত কমিটি বা অগ্রহণযোগ্য কমিটি। কারণ আপনি কমিটির কম্বিনেশন যদি দেখেন, যে কমিটিতে এই যে একজনের কথা বলা হয়েছে, বাকিদের সম্পর্কে কিন্তু তারা তেমন কিছু বলতে পারেননি। তো আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে একজন বলছেন, আমি নিশ্চিতভাবেই ধারণা করি ডাক্তার সায়ন্ত বলবেন সবাইকে ধরে, বললে পরে তখন আমিও হয়তো আমার জানার থাকবে, আমি উত্তর দেব। তো যেটি যে বাকি পাঁচজনের সম্পর্কে এখন সায়ন্ত যদি বলতে পারেন উনি বলবেন, আমি এখনো গণমাধ্যমে বা বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যা বলেছেন সেটা আমাদের দর্শক দেখতেও পাচ্ছেন হয়তো, কারণ উনি বলেছেন যে কন্ট্রোলার জেনারেল, পিএসসি চেয়ারম্যান, প্রভিসি এরা সরাসরি এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, কাজেই এরা কি করে, কারণ আপনি যদি মনে থাকে যে বিএনপির প্রস্তাবে কিন্তু অবসরপ্রাপ্ত এবং অলাভজনক পদে থাকা মানুষকে ইনক্লুড করবার কথা ছিল। ওকে, তাহলে আমি যদি সেই জায়গায় আসি, যে প্রথমে আসি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি যে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন, এটি বিএনপির প্রস্তাব ছিল। আমাদের সংবিধান এ ধরনের আলোচনার কোনো সুযোগ আমাদের সংবিধানে নাই। বিএনপি থেকে চাওয়া হয়েছিল যে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হোক। সেই আলোচনার প্রতি সম্মান জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আহ্বান জানিয়েছিলেন। বিএনপি সহ 31টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। তো এটি একটা ব্যতিক্রমী ঘটনা। এবং এখানে আমি আরো উল্লেখ করতে চাই, 2012 সালেও মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান একই উদ্যোগ নিয়েছিলেন। বিএনপির কাছ থেকে তখন নাম চাওয়া হয়েছিল, বিএনপি কিন্তু নাম দেয়নি তখন। আচ্ছা, এবারে আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে তারা কোনো নাম দেয়নি, আবার কোনো কোনো সূত্র বলছে তারা 10টি নাম দিয়েছিল। এখন বিএনপি যদি মনে করে বা কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তারা যে প্রস্তাব দেবে হুবহু সেই প্রস্তাবই রাষ্ট্রপতি মেনে নেবেন, সেই প্রস্তাবই রাষ্ট্রপতি প্রকাশ করবেন, তাহলে কারোই আসলে কিছু বলার নাই। কারণ হচ্ছে 31টি রাজনৈতিক দলের সাথে আমি একটু শেষ করি যে 31টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতি আলাপ করেছেন। আলাপ করার পরে সকলের আলোচনা শুনে উনি তো একটা সাম আপ করেছেন নিশ্চয়ই, এবং রাষ্ট্রপতি কিন্তু এখনো পর্যন্ত তার আচরণে এটি প্রকাশ করেননি যে উনি দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই সার্চ কমিটি করেছেন। যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে করতেন তাহলে কিন্তু আলোচনাই ডাকতেন না। তো এখন ধরেন আমি কিন্তু এই যে বিএনপির আজকের যে রিঅ্যাকশন, এতে কিন্তু আমি মোটেও অবাক হইনি। আমি আসলে দিন গুনছিলাম যে বিএনপি কখন এই ধরনের একটা রিঅ্যাকশন দিবে। কেন, আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, 1990-এ যখন 3 জোটের রূপরেখায় আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাহী সরকার শাহাবুদ্দিনের সরকারের অধীনে নির্বাচন হলো, তারপরে
বিএনপি ক্ষমতায় আসলো, এসে তারপরের নির্বাচনটা কিন্তু এরকম একটা নির্বাহী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা ছিল, বিএনপি সেটি রাখেনি। 1996 আমরা যদি এখনের বিষয়ে থাকি, আপনাকে কি এটা বিস্মিত করে কিনা যে এটা কোনো সারপ্রাইজ কিনা আপনার কাছে যে 31টি দলের সঙ্গে আমি আলোচনা করলাম, কিন্তু আমি বরাবর যেমন ভাবে করে এসেছিলাম হুবহু। আমি শেষ করি। ধরেন যে আমি এই ইতিহাসটা টানতে চাচ্ছিলাম, কেন টানতে চাই, কারণ আপনি যদি এভিডেন্স দিতে চান, এভিডেন্স তো ইতিহাস থেকেই দিতে হবে, যে নির্বাচন সম্পর্কে এবং নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটা রাজনৈতিক দলের অবস্থানটা কি। 96 সালে 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হলো, আওয়ামী লীগের আন্দোলনের ফলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 2001-এ এসে আওয়ামী লীগ কিন্তু ঠিকই তত্ত্বাবধায়ক সরকার আছে, ক্ষমতা হস্তান্তর করলো। তো তারপরে আবার বিএনপি ক্ষমতায় এসে 2006-এ কি হলো, দিতে চাইলো না, বিচারপতিদের বয়স বাড়ানো। আমি শেষ করি, আমার এভিডেন্স শেষ করতে না দিলে তো কথা বলতে পারবো না। এই এভিডেন্স গুলো তো নিশ্চয়ই আমাদের, না এটা তো কথার প্রসঙ্গে আসছে, তখন আবার সায়ন্তর সাহেব এটার উত্তর দেবেন। জি, বাছাই কমিটিটা নিয়ে একটু কথা বলি। তাতে তো আমি শেষ করে নেই। এই যে 2006, তারপরে কি হয়েছে, 2007-এ ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, 2006-এ বিচারপতিদের বয়স বাড়ানো হলো। আমি নির্বাচন ব্যবস্থার ব্যাপারে 2014 সালের নির্বাচন হলো, 2015 সালের আন্দোলনের কথা বলুন। জি, এগুলো হলো। তা আমি এই উদাহরণগুলো কেন আনলাম হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা বিএনপি সবসময় তার মতো করে দেখতে চেয়েছে। এই কারণেই কিন্তু এই যে 96 সালে রদবদল করতে চেয়েছে, আপনার 2006-এ এসে করতে চেয়েছে, হ্যাঁ আওয়ামী লীগও করেছে। 2014 সালে আওয়ামী লীগ কিন্তু আহ্বান জানিয়েছিল যে আসেন আমরা একটা নির্বাচনকালীন, আমি আসবো আপনার কাছে করি। মোস্তফা ফিরোজ, আপনার কাছে যেতে চাই, আপনাকে এটা কোনো বিস্মিত করলো কিনা? কারণ সংলাপ নিয়ে তো আমরাও আসলে মানে একটা ভীষণ আশাবাদ, এবং মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নিশ্চয়ই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতির এই সংলাপে ডাকা, 31টি দলের সঙ্গে সংলাপ করলেন, বিএনপি খুবই স্পষ্ট একটার উপরে খাতিলেন, এবং আসলে বিএনপি বারবার সংলাপের কথা বলছিল। কিন্তু শেষ পর্যন্ত সার্চ কমিটিটা হুবহু হলো হচ্ছে 2012 সালের সার্চ কমিটির মতোই, একেবারে কমট্রোলার জেনারেল, পিএসসি চেয়ারম্যান এবং আপিল বিভাগের প্রধান বিচারপতি, মানে আপিল বিভাগের একজন বিচারপতি প্রধান। না, মোটেই বিস্মিত করেনি, এবং আমি আশ্চর্য হচ্ছি, এবং আজকে আমার এক ধরনের তৃপ্তিও যে আমি একটা মানে ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক, সংবাদকর্মী হিসাবে আমি গত 3-4টা টেলিভিশনে যাওয়ার আমার সুযোগ হয়েছে। তো সেখানে আমি যেই কথাগুলো বললাম, আজকে আমি জিতলাম, আমার অনেক প্রবীণ অভিজ্ঞ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে হারলেন আমার কাছে। হারলেন এই কারণে, তিনি বললেন যে একটু প্রত্যাশা ছিল, আজকে কিন্তু একটু প্রত্যাশা বলেছেন, কিন্তু তিনি বলেন, বারবার বলে এসছেন, বরং মনে হচ্ছিল সরকারি দল আওয়ামী লীগেরই বোধহয় একটা অস্বস্তি, একটা রাষ্ট্রপতিকে নিয়ে দ্বিধা সন্দেহ, কিন্তু খুব দৃঢ়তার সাথে যেন বিশ্বাস ছিল বিএনপির যে রাষ্ট্রপতি এমন একটা সার্চ কমিটি দেবেন যেটা সবার কাছে। গত কয়েকদিন ধরে তারা অবশ্য বারবার বলছিল যে আওয়ামী লীগের দলীয় লোক দিয়েই করবে শেষ পর্যন্ত, লাস্ট 2 দিন থেকে, কিন্তু তার আগ পর্যন্ত খুবই প্রত্যাশার কথাই কিন্তু বলেছেন। এবং ঠিকই, আপনি ঠিকই বলেছেন যে অনেকটা বিএনপির আবেদনের প্রেক্ষিতেই যেন আলোচনাটা হলো, কিন্তু এই আলোচনাটা আমি বারবার বলছিলাম যে এইটা তো হয় না। রাজনৈতিক রাষ্ট্রপতি যেটা বলেছেন তার সাথে আলোচনার পর তিনি একটা অনুষ্ঠানে বলেননি যে এই কিভাবে নির্বাচন হবে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আগে সমঝোতা হওয়া দরকার। তার মানে কি, রাজনৈতিক সমঝোতা ছাড়া বিএনপি রাষ্ট্রপতি কোন গ্রহ থেকে আসলেন যে তিনি এমন একটা একেবারে একটা আবিষ্কার করবেন, এমন একটা কমিটি দেবেন যে কমিটির দেওয়ার সাথে সাথে বিএনপি এবং আওয়ামী লীগ যুগপথভাবে এটাকে অভিনন্দন জানাবে? এটা হয় না, এটা একটা অ্যাবসার্ড জিনিস, এটা মানে অবাস্তব জিনিস। এটা আমি বললাম যে মানে এখন তো গণতন্ত্রের আর কোনো স্বর্গরাজ্য নেই, আমরা আমেরিকাকে মনে করতাম, তো সেটা তো ধ্বংস। আমি এমন কোনো স্বর্গরাজ্য নেই যেখানে এটা হতে পারে। তো এটা কি আশা ছিল? এমনকি আমি আপনাকে আজকে এই অনুষ্ঠানে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা যদি বিএনপির একটা সিনিয়র নেতার সাথে গোপনে আলাপ করে তার পরামর্শ অনুযায়ী একটি কমিটি যদি আজকে রাষ্ট্রপতি ঘোষণা করতো, বিএনপি আনুষ্ঠানিকভাবে আজকে সেটার বিরুদ্ধেই যেত। কেননা কারণ কি, এটা ছিল একটা দলের নেতার, ফলে আওয়ামী লীগ বা সরকার রাষ্ট্রপতি যেটাই করবেন তারই বিপক্ষে থাকবেন, এটাই নিয়ম। আজকে যদি এই ঠিক বিপরীত চিত্রটা আজকে আমরা দেখি, বিএনপি যদি করতো, বিএনপির প্রস্তাবের এই বিষয়টির মধ্যে তো একটা যুক্তি আছে যে অবসরপ্রাপ্ত অলাভজনক পদে থাকা মানুষদেরকে নিয়ে এগুলি খুব একটা করেন। আচ্ছা, এটা যদি বলেন তাহলে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের মতন একজন মানুষ যেখানে আছেন, তাহলে তার কোনো কথা বলাই উচিত না, আর কারোর দরকার নেই।
আমি অন্যদেরকে চিনি। আজকে ওই যে প্রভিসির বক্তব্য আপনার রেডিও টুডেতে 7টার খবরে আমি নিজে শুনেছি, আমি কিন্তু মোটেও হতাশ হইনি, এটাই স্বাভাবিক। বরং ওনার মতন করে যদি সবাই যে বলেননি, এবং সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের মতন একজন মানুষকে যখন রাখা হয়েছে, এটা আমি অবাক হয়েছি যে উনি রাজি হলেন কিভাবে। এটা হওয়ার কথা না তো, যেখানে একেবারে দলের দুই দলের মধ্যে টানাপোড়নের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, সবকিছু এগোচ্ছে, সেখানে এই ধরনের একটা নিরপেক্ষ মানুষ, যার একটা ভালো ভাবমূর্তি আছে সকলের কাছে, তিনি যে রাজি হলেন এবং রাজি হওয়ার মধ্যে এই কমিটিকে তিনি কিন্তু অনেক অলংকার দিলেন, শোভাবর্ধন করলেন। বরং এটা একটা আস্থার জায়গা, যে যদি আমি মনে করি যে না একেবারে পুরোটা দলীয় হবে, আসলে একজন আপিল বিভাগের বিচারপতি নন কেন, হাইকোর্টের একজন বিচারপতি, হাইকোর্টের একজন শোনেন, এর মধ্যে একজন বিচারপতি আমার হলের বড় ভাই, তিনি কোন ছাত্র সংগঠন করতেন, কি করতেন, আমি আজকে এটা আমি আর বলতে চাচ্ছি না, না আমি এটা বলবো না, এটা উচিত হবে না, ওনাকে বিবৃত করা, যাক সেটা না। কিন্তু উনি তো একটা ধারাবাহিকতাটা করেছেন, আমি কিন্তু মোটেও অবাক হয়নি, এইটাই স্বাভাবিক ছিল। বরং আমি মনে করি আমি একটু বরং বিস্মিত হয়েছি। আমি তো মনে করেছিলাম যে বোধহয় একেবারে হয়তো দলীয় পদ পদবি বেষ্টিত লোকজন দিয়ে হয়তো কমিটি হবে, তার বদলে বরং ওই যে সরকারি আমলা টামলা, ঠিক আছে সরকারি আমলা, সাংবিধানিক পদ, আমাদের সাংবিধানিক পদ তো রাষ্ট্রপতি নিজেও, তারপরে তো রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতিও যে একসময় কিন্তু ধারণা ছিল রাষ্ট্রপতি মানে সবার কিন্তু আলাদা, কিন্তু এই বিএনপি কিন্তু প্রমাণ করেছে রাষ্ট্রপতি হচ্ছে দলের। কারণ বি চৌধুরীকে তারা যেভাবে টেনে হিসেবে ফেলে দিলেন, তখন কিন্তু না 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 রাষ্ট্রপতি পদ থেকে একটা সামান্য কোন মাজারে উনি যাননি, এ না যাওয়ার অপরাধে একটা রাষ্ট্রপতিকে যে ফেলে দেওয়া যায়, তখন মানুষ বুঝলো যে না রাষ্ট্রপতি মানে হচ্ছে যে রাষ্ট্রপতি হবে সে দলের একজন অনুগত লোক হতে হবে। এর আগ পর্যন্ত কিন্তু আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম, আমরা ছিলাম না, অনেকেই যারা অত সংবিধান নিয়ে জানতো না। আমরা তো জানি যে এইরকম অবস্থা, এই অবস্থার মধ্যে মন্দের মধ্যে আমি মনে করি অনেক একটা ভালো কমিটি রাষ্ট্রপতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা বিরতি এই ইতিবাচক নোটে নেব, নিয়ে শাখাওয়াত হোসেন সায়ন্ত, মোস্তফা ফিরোজ আবার বলতে চাইলেন না আরো কার কার ভেতরে কি আছে। আপনার কাছে আমি দেখছি তালিকায় আছে এই বাছাই কমিটির কোন ব্যক্তি কি পরিচয়, আমরা জানবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজভবনে। ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি প্রধান যাকে করা হয়েছে সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি আপিল বিভাগের, যিনি গতবারও প্রধান ছিলেন, তাকে নিয়ে আপনার বক্তব্য শুরু করেছিলেন, বাকিদের সম্পর্কেও নিশ্চয়ই বলবেন। তো আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখতে চাই, আমার খুবই এটা একটা যুক্তিসঙ্গত ভালো প্রস্তাব মনে হয়েছিল যে হয় যে অলাভজনক অবসরপ্রাপ্তদের মধ্য থেকে নয় কেন, কিন্তু যখন এই কে এম হাসান বিতর্ক হাজির হলো, যদিও তিনি 5 নম্বরে ছিলেন সিরিয়ালে, কিন্তু তখন আমার মনে হলো যে আসলে তো সকল অবসরপ্রাপ্ত কারো না কারো আমলে নিয়োগপ্রাপ্ত, তো তাহলে এই যে কে আওয়ামী লীগ কে বিএনপির হিসাব থেকে বের হওয়ার উপায়টা কি? আরে অবসরপ্রাপ্ত লোকজন আরো খারাপ হয়, তাদের কোনো দায়িত্বহীন মানে কোনো দায়িত্ব থাকে না, মানে যেই অবসরপ্রাপ্ত হয় সরকারি উচ্চ পদে তখন দুই দলের কাছে যায়, যে তখন কোনো রাজনৈতিক একটা মানে আশ্রয় নেওয়ার জন্য পদ পদবি প্রত্যাশা করে, এমপি পদে দাঁড়ানোর চেষ্টা করে, মন্ত্রী লবিং করে, এটা তো ডাক্তার সায়ন্ত জানাই। ঠিক আছে, আপনি বলেন। সরি, প্রথম কথা হচ্ছে যে বাস্তবতাও হাজির করলেন, এই সার্চ কমিটির চিফ যিনি হয়েছেন বিচারপতি, ওনার বিষয়ে বললাম যে ওনার নিজেরই উচিত এখনো, আমি মনে করি যে যেহেতু আগেরবার উনি যে কমিটি করেছেন সেই কমিটি যে ধরনের নির্বাচন উপহার দিয়েছে, তাতে যেহেতু দেশের অধিকাংশ মানুষ খুশি না, এমনকি সরকারি দল আওয়ামী লীগও এটা নিয়ে বিব্রত, এই সব কিছু নির্বাচন নিয়ে, সেই হিসেবে ওনার যে সেই বাছাই যে সঠিক হয়নি এটা তো প্রমাণিত, সুতরাং উনি আবার বাছাই করবেন। বাছাই করলে কি হবে দেখেন, এই 3-4 দিন আগে আমাদের এই সিইসি যিনি বিদায় নিতে যাচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনি তাদের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে বলছিলেন যে নতুন নির্বাচন কমিশনার আমাদের মতোই হবে। তো ওই দিন আমরা হেসেছিলাম এবং বলেছিলাম যে আজকের দিনের সবচেয়ে মজার উক্তি হচ্ছে এটা যে উনি আশাবাদ ব্যক্ত করছেন যে এইরকমই হবে, কারণ উনি এদেশের রাজনীতি ধরে ফেলেছেন। তো সেটাই যদি হয় তাহলে দেশে ওই রকম নির্বাচন কমিশনারই যদি আসে, তাহলে কি আদৌ কি নির্বাচন কমিশনের কোনো দরকার আছে? সরকার সরাসরি তাদের অন্য কোনো সংস্থা দিয়ে পরিচালনা করলেও পারে। এরপর হচ্ছে আপনি দেখেন যেটা বলছিলাম শুরুতে, যে কোনো দলীয় সংশ্লিষ্টতা অন্তত না থাকে। হ্যাঁ, পুরোপুরি নিরপেক্ষ এরকম মানুষের দেশে খুঁজে পাওয়া হয়তো মুশকিল, আছে, খুঁজতে চাইলে পাওয়া যায়, তারপরও মুশকিল, যেটা বলছেন মানলাম।
কিন্তু যার যেমন ধরেন এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রভিসি শিরিন আক্তার, এই ম্যাডামকে যে নেওয়া হয়েছে, নেয়ার পরে বিএনপি মহাসচিব যেটা বললেন যে উনি যে রিয়াকশন দিয়েছেন যে সূর্য বঙ্গবন্ধুর আদর্শে চলছে এবং তার সুযোগ্য কন্যা যে দায়িত্ব দিবেন সেটাই পবিত্র দায়িত্ব পালন করে মনে করে পালন করবেন, ইম্যাচিউর একটা স্টেটমেন্ট এবং পুরোপুরি দলীয়। আরো একটা জিনিস বলি, হ্যাঁ ওইটাই প্রবলেম না, কিন্তু তার সুযোগ্য কন্যা যে দায়িত্ব দিবেন তার কন্যা দায়িত্ব দিলেন কিভাবে? কারণ কি আপনারা বিশ্বাস এই করতে দায়িত্ব পারছেন না যে সুযোগ তার মানে হচ্ছে না, তিনি যে দায়িত্ব দিবেন এই দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিলেন কি করে? প্রধানমন্ত্রীকে তাকে বাছাই করার দায়িত্ব দিয়েছেন, তাহলে আমাদের আস্থাটা থাকবে কি করে? এক। সেকেন্ড হলো দেখেন, এই শিরিন আক্তারের বাবা উনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চিটাগাং ইউনিভার্সিটি থেকে 2014 সালে হলুদ প্যানেল থেকে, আওয়ামী লীগের যে শিক্ষকদের যে প্যানেল, হলুদ প্যানেল থেকে নির্বাচন করেছেন শিক্ষক সমিতিতে, তো দলীয় প্যানেল থেকে নির্বাচন করেছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি এই চিঠি পাওয়ার আগে শুধু তাকে নেওয়া হয়েছে এইটা জানতে চেয়ে সংবাদ মাধ্যম থেকে যখন রিয়াকশন চাওয়া হয় তখন এই রিয়াকশন দেন। সুতরাং নিরপেক্ষ ব্যক্তি, এর থেকে নিরপেক্ষ কি খুঁজে পাওয়া যায়নি, গেল এটা। তারপর হচ্ছে বিচারপতিদের নিয়ে দীপু ভাই বলছিলেন, তখন আপনি মজা করছিলেন। বিচারপতিদের নিয়ে কথা বলতে আমি ব্যক্তিগতভাবে ভয় পাই, কারণ আমি চাই না বিচারপতিদের ডাকে গিয়ে আদালতে হাত জোর করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে, ফলে এটা চাই না। তবে যেটা বলছিলেন যে ছাত্রলীগ কোন দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, নিশ্চয়ই বের হয়ে আসবে। অবসরপ্রাপ্ত, আমি আবার বলেছি কিন্তু উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। কেন দল করলে কি ভালো মানুষ হতে পারে না? আজকে কে এম হাসানকে নিয়ে বিতর্ক তোলা হয়, তিনি কোনো এককালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তাই বলে তিনি খারাপ লোক হয়ে গেলেন, খারাপ লোক হয়ে গেলেন। আরেকটা হচ্ছে কে এম হাসানরে নিয়ে যেহেতু মূল বিতর্কটা কয়েকদিন ধরে চলছে, বিচারপতি আসলে এই প্রসঙ্গটা আসে, সেটা বলি। ওই সময় বিএনপি বিচারপতিদের 2 বছর বয়স বাড়িয়েছিল এবং এ নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে অভিযোগ করা হয় যে ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য করেছিল। যদি আমি সেই বিতর্কে যাচ্ছি না, যদি সেটা করে থাকে বিএনপি, সেটা বিএনপির প্রবলেম, সেটা তো কে এম হাসানের প্রবলেম না। তিনি তো বলেননি আমাকে হতে হবে, বা তিনি আগ্রহ প্রকাশ করেননি, পরে হতে পারেননি বলে তার ক্ষোভ নেই। আবার পুরান কথায় গেলে তাতে এরকম একটা প্লট বোঝা যায় না ডাক্তার সায়ন্ত, এরকম একটা প্লট বোঝা যায় না যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক যে বিচারপতিতে, প্রধান বিচারপতিতে পরিণত হয়েছেন, তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলবার জন্যই বয়স বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, বিএনপি যদি প্লট তৈরি করে থাকে, আমি বলছি সেটা বিএনপির প্রবলেম হতে পারে, সেটা যে কে এম হাসানের প্রবলেম বা তার সংশ্লিষ্টতা আছে সেটা আপনি প্রমাণ করবেন কি করে? এক। 2 হইল, কে এম হাসান যতদিন বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে কোনো মহল থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে যে উনি দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কাজ পরিচালনা করেছেন বা কোনো দলনিরপেক্ষ নয়? সুতরাং উনি, আমি শেষ করি, কেন বলছি সেটা আমি বলছি যে ওনাকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে যে বিতর্কটা তোলা হয়, তাহলে এই কমিটির কোনো সদস্যকে যদি খুঁজে বের করা যায় যে তিনি ছাত্রলীগের বা অন্য কোনো ছাত্র সংগঠনের দলীয় ব্যানারের নেতা ছিলেন, তখন কি হবে? সংবাদ মাধ্যমগুলো খুঁজে বের করছে, নিশ্চয়ই বের করবে। যদি আসে তখন কি হবে? এইটা একটা। এরপর অন্য যে ইয়েগুলা সাংবিধানিক পোস্টে, সেটি আপনিও বলেছেন, বিএনপির যে প্রস্তাব ছিল সেই প্রস্তাব সঙ্গত কারণেই ছিল যে যারা রানিং পোস্টে আছেন, সাংবিধানিক পোস্ট থাকলেও বাংলাদেশের সাংবিধানিক পদগুলোকে এটা শুধু এই সরকারই করেছে সেটাও না, বিভিন্ন সরকারই যেভাবে প্রভাবিত করে, যেভাবে নিজের লোক বসাতে চায়, সেই সব প্রবলেম আছে এবং ডে বাই ডে সেটা প্রকট হচ্ছে। সেই বিবেচনায় সাংবিধানিক পোস্টে থাকলেও তারা যে সরকারের আজ্ঞাবহ হয় সেরকম ভুরি ভুরি নজির আছে। তারপরে হচ্ছে অবসর গ্রহণের পরেও যদি তারা লাভজনক পদে থেকে থাকেন, সেটাও সেই সরকার থেকে সুবিধা নেওয়ার কারণে তাদের প্রতি টান বাড়ে। সুতরাং অবসর গ্রহণের পরে যদি কোনো সরকার থেকে তারা কোনো সুবিধা গ্রহণ না করে থাকেন, লাভজনক কোনো পদে না থাকেন, তারা তুলনামূলকভাবে বেটার হবেন, এটা তো সাধারণ অর্থেই বোঝা যায়। সেই বিবেচনায় ওই রকম পদের লোকদের বিএনপির প্রত্যাশা ছিল। বিএনপি যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের কোনো পয়েন্ট নিয়ে কেউ বলতে পারবে যে বিএনপি যারা এই সরকারের আমলে যথেষ্ট লাভজনক পদে নাই? এই সরকার না, কোন সরকারের আমলে। বিএনপি তো বলেনি এই সরকারের আমলে, বিএনপি বলেছে তারা অবসরের পরে সরকারি কোনো লাভজনক পদে ছিল না, এই রকম। সে বলেনি তো যে এই সরকারের আমলে। তাদের আমলে যদি লাভজনক পদে থেকে থাকে তাকেও নেয়ার ব্যাপারে বিএনপির বিরোধিতা ছিল। সেই অবস্থায় যেই কমিটি করা হলো, দীপু ভাই যেটা বলছিলেন যে ভালো হয়েছে কারণ ওনার প্রত্যাশা, বিএনপির প্রত্যাশা অন্যদের প্রত্যাশার সঙ্গে মিল ছিল না। দীপু ভাই টকশো যারা দেখেন, টকশো পরিচালনা যারা দেখেন, ওনাকে চিনেন, তারা জানেন উনি
কি কোন ধরনের চিন্তা ভাবনার মানুষ, আজকে কতটা হতাশা থেকে কতটা বিরক্তি থেকে এই রাজনীতি কোন এবং এই ধরনের প্রক্রিয়ার চিন্তাভাবনার প্রতি কতটা তিনি কোন ধরনের চিন্তাভাবনার মানুষ? স্বচ্ছ এবং ন্যায্য চিন্তা ভাবনার মানুষ, সেই বিবেচনায় আজকে যে বলছেন যে কমিটি হয়েছে ভালো হয়েছে, উনি এটাকে স্যালুট করেন এইরকম একটা ব্যাপার, সেটা যে কতটা হতাশা থেকে একজন মানুষের আসে, আসলে আমরা চাই কি এই সব তর্ক বিতর্ক না করে হতাশার জায়গা থেকে শুধু দীপুভাই না, ভূঁইয়া স্যার, আমরা সবাই হতাশা থেকে উঠে আসার মতো পরিস্থিতি চাই। সেটি কি হয়েছে এই কমিটির মাধ্যমে? হতাশার তো বাকি, মানে এটা তো সবে সার্চ কমিটি, মর্নিং শোজ দ্য ডে, ওই যে ইসি সিসি বলে দিয়েছেন না যে পরের ইসি আমার মতোই হবে, আমাদের মতোই হবে, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। তাদের মতো কেন, তাদের থেকে খারাপও হতে পারে। এরপরে নির্বাচন কমিশন গঠন হবে। আপনার কি মনে হয় যে একটা তো সংলাপ হলো, কিন্তু তারপরে রাষ্ট্রপতি তার মতোই করলেন, নির্বাচন আপনার যদি মনে থাকে 2012-তে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চেয়েছিল বাছাই কমিটি, এবং আওয়ামী লীগ দিয়েছিল, তখন বিএনপি যেহেতু এক দফা এক দাবির আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকার, তারা দেয়নি। এবার বিএনপি কিন্তু বলেই রেখেছে যে তারা বাছাই কমিটির কাছে সকল নিবন্ধিত দল অথবা সংসদের সকল প্রতিনিধিত্বকারী দলের কাছ থেকে আসলে নাম যেন নেয় বাছাই কমিটি। আপনার মনে হয় সেটা নেবে? না, সেটা নিয়ে আমি আগাম মন্তব্য করতে চাই না। তার আগে যে কথাগুলো হয়েছে সেই প্রসঙ্গে একটু আসতে চাই। যে বিচারপতি কে এম হাসানের বিষয়ে আমরা কথা বলছিলাম, যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়ন্ত বলেছেন যে উনি একসময় বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, তাই বলে যে উনি নিরপেক্ষ হতে পারেন না, তা না। তো সেই একই যুক্তিতে আমি যদি বলি যে যেই দুজন বিচারপতির নাম আজকে সার্চ কমিটিতে আছে, তাদের কেউ যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, কিন্তু তারা কি বিচারপতি থাকাকালীন সময়ে কোনো ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন? বা যাদের নাম এই কমিটিতে, ইভেন ইনক্লুডিং শিরিন আক্তার, ওনার সম্পর্কে কি কোনো রাজনৈতিক বিতর্ক আছে? আপনি কি কোনো গণমাধ্যমে তাদেরকে কোনো রাজনৈতিক অবস্থান নিতে দেখেছেন, রাজনীতি বিষয়ে কথা বলতে দেখেছেন? আমি অন্তত দেখিনি। আর একটা জিনিস হলো যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, আমরা তো সার্চ কমিটি দেখতে চাই যে তারা কোন ধরনের কমিশন নির্বাচন করেন। আগেই যদি বলে দেই, এই যে আমি যে ইতিহাস টানছিলাম, ইতিহাস টানার কারণটা হচ্ছে যে বিএনপি কখন কোন স্টেপ নিবে, এটা ইতিহাসের দিকে তাকালে আমরা বুঝে যাই। যে ওই যে দীপু ভাই যেটা বলছিলেন যে বিএনপির রিয়েকশনটা প্রত্যাশিতই। তো এখন সার্চ কমিটি করার ক্ষেত্রে যেমন ধরেন কমিটির মেম্বার কতজন, যেমন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেখানে একটা বিষয় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে নারী কমিশনার থাকতে হবে। এটি কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে ছিল, সেটি রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেছেন। এখন যে সার্চ কমিটিটি হয়েছে, যেমন আমি ব্যক্তিগতভাবে, ইভেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে যে এই 5 জন, আর সৈয়দ মঞ্জুরুল ইসলামের কথা দুই ভাই বলেছেন, আমি তো ওনার সহকর্মী, আমার ওনার সম্পর্কে যথেষ্ট আস্থা আছে। উনি কোনো ধরনের, হ্যাঁ উনি এক ধরনের প্রগতিশীল চিন্তার মানুষ, কিন্তু রাজনৈতিক বিতর্কে কখনো জড়াননি তো সেইভাবে। তো সেই মানুষটিও তো এই কমিটিতে আছে। তো তেমনইভাবে বিচারপতিদের সম্পর্কে বিতর্ক নাই। যে সাংবিধানিক পদগুলোর কথা আমরা বলেছি, এখন সাংবিধানিক পদে তো কেউ না কেউ যাবে। আর ওই যে বিএনপির যে প্রস্তাব ছিল যে অবসরপ্রাপ্ত ব্যক্তি, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি শুরুতে বলেছিলেন, সেটা হলো যে যারা অবসরে গেছে তারা তো কোনো না কোনো সরকারের সময় চাকরিতে ছিল, হয় বিএনপির সময় ছিল বা আওয়ামী লীগের সময় ছিল, না হয় জাতীয় পার্টির সময় ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির প্রস্তাবের ধরনটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি এমনভাবে গাইডলাইনটা তৈরি করেছে যাতে কে এম হাসান থেকে শুরু করে বিএনপি সময়ে যারা ছিল তারাই যাতে কমিটিতে আসতে পারে। আপনি যদি চান আপনি অ্যানালিসিস করেন বিএনপির প্রস্তাব, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে, কিন্তু তাতে যে নাম আন্দাজ করে ফেলা যায়, মানে আমি যেমন নাম আন্দাজ করে ফেলা যায়, মোস্তফা ফিরোজ পারবেন। হ্যাঁ, তো আমি শেষ করি। তারপরে এখন আমরা দেখতে চাই যে ওনারা কোন ধরনের নির্বাচন কমিশন উপহার দেন। এখন এমনও তো হতে পারে যে এই কমিটি এমন একটা নির্বাচন কমিশন উপহার দিল যে কমিশন নিয়ে বিতর্ক করার কিছু নাই। এখন কমিশনের কর্মকাণ্ড কি হবে? যেমন সায়ন্ত বলছিলেন যে মাহমুদ হোসেন সাহেবের নেতৃত্বে যে কমিটি আগে হয়েছিল, সেই কমিটি কি সব খারাপ করেছিল? না, অনেকগুলো নির্বাচন ভালো করেছে, অনেকগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। আবার মজার ব্যাপার হচ্ছে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত আসলে এখন পত্রিকা ঘাটলে দেখা যায় যে তাদের প্রশংসাই হচ্ছে। হ্যাঁ, আবার কারণ বিএনপি জিতছে তখন প্রতিটা নির্বাচনে। এক্স্যাক্টলি। আবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেন, কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। সেখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা যা যা হয়েছে, তারপরে আর মানে সেজন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার ছিল না, সেখানেও বিএনপি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার কথা বলেছে। তো এখন আমরা দেখতে চাই আসলে যে ওনারা কোন ধরনের নির্বাচন কমিশন উপহার দেন, কারণ মূল তো হচ্ছে নির্বাচন কমিশন, সার্চ কমিটিটা আসলে মূল না। মোস্তফা ফিরোজ, সেটাই আসলে কি মূল, যে এখন দেখতে হবে যে তারা নির্বাচন কমিশনটি কিরকম করেন।
হ্যাঁ, আর এতে কি সবার মত না, নেওয়া তবে হবে মনে করেন? সার্চ কমিটি তো তার আলোকে একটা নির্বাচন কমিশন করবে, তবে নির্বাচন কমিশন ওই আবার একই এর ধারাবাহিকতাটা মানে একদম বিপরীত হবে তা না। যেমন সার্চ কমিটি নিয়ে বিএনপির যে বিরোধিতা, সার্চ কমিটির প্রস্তাবের আলোকে রাষ্ট্রপতি যেটা করবেন সেটাও বিরোধিতাই করবেন, মনোপুত হবে না। এবং বিরোধী রাজনীতিরও একটা গণিত আছে, অঙ্ক আছে। তারা যদি বিরোধিতাই না করে তাহলে তো নির্বাচনে যতটুক ফল মনে করে না, আগামী নির্বাচনে অংশ নিয়ে সবকিছু পরিকল্পনা মাফিক যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি এখন হিসাব করছে আমরা হয়তো 50টা আসন পাবো, সে অন্তত বিরোধিতা করে যদি ফাঁকে ফুঁকে যদি আরো 10টা আসন মানে বাড়ে তাহলে সেটাই লাভ। তো এটাই করে তাহলে মানে আমরা এটা কিভাবে আশা করি, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা সমঝোতা হলো না, এরকম কোনো উদ্যোগও দেখলাম না। মনে হলো যেন কোন কোন রাজনৈতিক দল, আল্লাহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, এই যে সৈয়দ আবুল মকসুদ যেটা লিখলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বললেন, এই বলো তো দেখি 10টা রাজনৈতিক দল বলো। আপনি জানতেন এতগুলোর নাম? না, আমি জানতাম না, আমি অনেকগুলো নতুন দলের নাম আমি জানতাম না। এটা এখন আমার মনে হচ্ছে এই নিবন্ধনটাও বোধহয় হাইকোর্টে যদি কখনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে তাহলে নির্বাচন কমিশন বিপক্ষে পড়বে যে এইসব রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিল কেন। অনেকগুলোকে খুঁজে পাইনি, আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলোকে রাষ্ট্রপতি ডাকতে পারেননি কারণ বঙ্গভবন থেকে খুঁজে পাওয়া এবং যায়নি। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি নিয়ে গেছে হচ্ছে 15 জন 20 জন, তারা নিয়ে গেছে 50 জন, এবং একটা মনে হলো যেন উৎসব। সেটা না করে বরং আমাদের আজকে যারা সিনিয়র রাজনীতিকরা ছিলেন বিভিন্ন দলের এবং দুই জোটের বাইরেও যারা ছিলেন, এই যে সেলিম ভাইয়ের মতন মানুষরা, খালিকুজ্জামান ভাইয়ের মতন মানুষরা, তারা যদি একটা উদ্যোগ নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ, এটা তো সত্য যে একটা গণতান্ত্রিক পরিবেশের একটা আবহ একটা কিন্তু আছে, সেই আবহটাকে আরো জোরদার করার জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা, যেটা এটা তো বিএনপির সাজেশন ছিল, নিবন্ধিত সব দল অথবা সংসদে এখন পর্যন্ত প্রতিনিধিত্বকারী সব দল, আমি বারবার বলছি যে আমার কাছে আমি আজকে আমার জন্য একটা বিজয় দিবস যে আজকে আমি জিতলাম। কিভাবে প্রত্যাশাটা আসে এটা আমি তো কোনো হিসাব নিকাশ করে আমি কোনোভাবে পাই না, আমি কেন বুঝতে পারি না। কিন্তু না, আমি আপনার কাছে একটা বিরতিতে যাব, তারপরে আপনার কাছে যখন আসবো আমি আসলে জানতে চাইবো যে মানে কিন্তু বিরোধিতার জন্য বিরোধিতা করবার অবস্থায় বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের কোনোটিই আছে কিনা, কারণ 2019-এর নির্বাচনে তো বিএনপিকে যেতে হবে এবং একটা কমন গ্রাউন্ডটাকে সেইজন্যই বলছি আমার ধারণা যে মানি না করবে, এবং যদি না করে সেটা তাদের জন্য আরো খারাপ হবে, এটা বলবে। কিন্তু বলার মধ্য দিয়ে তার মানে এই না যে মানি না মানে কি যে তাকে মানবো না এবং নির্বাচনে যাব না, তা না। বিরোধিতা করার মধ্য দিয়ে জনগণকে বারবার বলতে হবে, ভোটারদেরকে বলতে হবে যে দেখো এই যে দল ক্ষমতায় আছে সেই দল কিন্তু আবারও আরেক দফা চেপে বসার জন্য তারা চেষ্টা করছে, সুতরাং তোমরা রুখে দাঁড়াও। সেই রুখে দাঁড়াবে কিভাবে? নির্বাচনে অংশ না নিয়ে না। এবার স্ট্র্যাটেজিটা হচ্ছে বিএনপি নির্বাচনে আসবে, জনগণকে বলবে যে কোনো অবস্থায় আমরা নির্বাচনে যাব, তোমরা ভোট কেন্দ্রে যাও, কিভাবে যাও এটা তোমাদের দায়িত্ব। সুতরাং তো এই জন্য বিরোধিতা তাকে করতেই হবে, যেহেতু সমঝোতা হবে না, সমঝোতার প্রশ্নই ওঠে না। এইভাবেই সার্চ কমিটি হবে, এইভাবেই নির্বাচন কমিশন হবে, বিএনপি বিরোধিতা করবে এবং এই বিরোধিতাই হচ্ছে তার আগামী নির্বাচনে কিছুটা ভালো করার একটা পুঁজি। একটা বিরতি নিয়ে আমি ফিরছি, অধ্যাপক ভূঁইয়া আপনার কাছেও আসবো, আমি একটা বিরতি নিই। ফিরলাম রাজকাহনে। আমি ডাক্তার শান্ত আপনার কাছেই প্রথম যেতে চাই যে এই যে মানে নিরপেক্ষ লোক কোথায় খুঁজে পাওয়া যাবে, যাকে মানে আমার মনে হয় অধ্যাপক ভূঁইয়া এবং মোস্তফা ফিরোজ দুজনই তাদের নিজ নিজ অভিজ্ঞতা থেকে এরকম একটা জায়গায় আছেন যে যেই কমিটি হতো বিএনপি তারই বিরোধিতা করত। তো সেই জায়গা থেকে যদি প্রশ্নটা করি যে লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন 2001-এর নির্বাচনের আগে, সেই সময়ে যিনি নির্বাচন কমিশনার এম এ সাঈদ, লতিফুর রহমান দুজনই গোপালগঞ্জের লোক ছিল, বিএনপির নিয়ে ঘোরতর আপত্তি ছিল। তো সেই আপত্তির পরে তো বিএনপি জিতলো। এই কাজী রকিবের নির্বাচন কমিশনের কথা বলছিলাম যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত মানে একের পর এক সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপি জিতছে তখন কিন্তু তাকে নিয়ে যথেষ্ট প্রশংসা পত্রিকার পাতায় পাতায় ছিল, বিএনপিও কোনো আপত্তি ছিল না। মানে বদলে যায় তো আবার কে ভালো কে খারাপ এই সংজ্ঞা দুইটা ছিল, কিন্তু আপত্তি ছিল। তাদের ধারণা ছিল যে আরো মানে ভোটের সংখ্যা আরো বাড়তো যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো, তাহলে ভোট সংখ্যাটা কম ছিল, আরো বেশি হতো। তা ঠিক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ধ্যা পর্যন্ত বলছিল অবশ্য যে প্রশ্নের দুইটা অংশ, একটা হচ্ছে যে এমন নিরপেক্ষ লোক কোথায় পাবে, আর একটা হচ্ছে যে এই নির্বাচন কমিশনের অধীনেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছে।
আর যেটা মানে গোপালগঞ্জের লতিফুর রহমান তো আপনাদের মানে তিনি যেটা BNP কে বলছিলেন জিতিয়েছে। বিএনপির প্রস্তাব নিয়ে, যে বিএনপির প্রস্তাবনা এমন ভাবে মনে হয় যে KM হাসানকে বা তাদের লোককেই বিএনপি করতে চায়, সেটা যে না। আমি খুব সংক্ষেপে প্রথম আলোর আজকের রিপোর্টের একটা অংশ পড়ি। বিএনপির প্রস্তাবে বলা হয়েছিল নির্বাচন কমিশন আমাদের দর্শক দেখতে পাচ্ছেন গঠনের লক্ষ্যে ইনফো কার্ডে। বাছাই কমিটি হবে 5 সদস্যের। বাছাই কমিটির আহ্বায়ক হবেন একজন সাবেক প্রধান বিচারপতি, জ্যেষ্ঠতার ক্রমানুসারে, যাকে নিয়ে বিতর্ক নেই। KM হাসানকে নিয়ে অলরেডি বিতর্ক নানান সময় হয়েছে, সুতরাং বিএনপি বলে দিয়েছে যাকে নিয়ে বিতর্ক নেই। আর জ্যেষ্ঠতার ক্রমানুসারেও তিনি 5 নম্বরে এবং 5 নম্বরে, এবং অবসরের পর সরকারের কোনো লাভজনক পদে ছিলেন না। আর অন্য সদস্যরা হবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত সৎ এবং দল নিরপেক্ষ একজন সচিব, তবে অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কোনো কর্মকর্তা বাছাই কমিটির সদস্য হতে পারবে না। খেয়াল করেন, এটা কি সব আমলের কথা বলছে, কারণ ওইখানে কিন্তু খুব বাছাই করে কোর লেভেলের লোকজন নেওয়া হয়। সেটাকেও বিএনপি বলছে কোনো আমলের যাতে ওই রকমদের নেওয়া না হয়। এরপর খুবই হচ্ছে সুস্পষ্ট প্রস্তাব। এরপর হচ্ছে যে অবসরপ্রাপ্ত সৎ এবং দলনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে সুখ্যাত এবং সর্বজন শ্রদ্ধেয়, দলনিরপেক্ষ একজন সৎ দক্ষ জ্যেষ্ঠ নারী। এখন বিএনপির এই প্রস্তাবের মধ্যে একটা পয়েন্ট পারলে দেখান যে যেইটা তাদের খারাপ উদ্দেশ্য বোঝা যায়, কিংবা তাদের দলের লোককে বসাতে হবে এরকম উদ্দেশ্য বোঝা যায়। তো স্পষ্ট প্রস্তাব। আপনি জ্যেষ্ঠতার ক্রমানুসারটা বিশ্লেষণ করেন। জ্যেষ্ঠতার ক্রমানুসারে KM হাসান 5 নম্বরে হন। তার আগে কি 5 নাম্বার বিএনপির সময় কোনো বিচারপতি 5 নাম্বার। রিটায়ারমেন্টে যাননি? তারপরে নিয়োগ আরো পাননি? আসেন যে আপনারা তো তাকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত করেই রেখেছেন। বিএনপি কি মনে সেটা করে উল্লেখ সে করেছে বিতর্কিত? যাকে নিয়ে কোনো না, না, বিতর্ক নেই। বিএনপি কি তাকে বিতর্কিত বিএনপি মনে করে কি? করার বিষয় না, তাহলে? প্রেসিডেন্ট তো অনুমোদন দিবেন। তিনি তো জানেন যে এই বিচারপতিকে নিয়ে অতীতে বা বর্তমানে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, সেটা সত্য হোক বা মিথ্যক, বিতর্ক তো তৈরি হয়েছে, সেটা জাস্টিফিকেশনের পরের কথা, বিতর্ক তৈরি হয়েছে। সুতরাং রাষ্ট্রপতি তো ওই বিএনপির প্রস্তাব মতোই KM হাসানকে না নেওয়ার পক্ষে অবস্থান নিতে পারেন, যে বিতর্ক আছে ওনাকে নিয়ে, সেটাই উনি দায়ী হোক বা না হোক। এরপরে বলেন, আপনি যে প্রশ্ন করেছিলেন, তবে KM হাসানকে নিলে কিন্তু খারাপ হতো না, কারণ বিচারপতি হিসাবে কিন্তু সেটা খারাপ হতো না ভালো হতো, সেটা কেন তাহলে কেন খারাপ হতো না? রাষ্ট্রপতি নাই বলি, কেন নিলেন না? এমনি আসলে ওই মানে যে- আওয়ামী লীগকে না, আন্দোলনে আমি যেতে বলি, হতো। না, ডাক্তার শাহিন তো যেটা বলেছেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে মানে এটা কিন্তু বিএনপির ভুলের কারণে সে কিন্তু একটা বলি হলো KM হাসান। কিন্তু অ্যাজ এ KM হাসান বিচারপতি হিসাবে আমি ধারণা করি যে বিচার অঙ্গনে যারা, আমি তো অনেক দূরে, আমি চিনি না, ওনার কাছ থেকে যারা দেখেছেন আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন মানে আইনজ্ঞ বিচারপতি অন্যরাও কিন্তু অত্যন্ত রেসপেক্ট করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মানুষটা কিন্তু বিতর্কিত হয়ে গেল। যেমন আজকে দেখেন সার্চ কমিটিকে আজকে সমালোচনার কারণে কিছুটা হলেও তো আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয়, অনেকের শ্রদ্ধেয়, ইভেন যারা বিএনপিও করেন তাদের কাছেও শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিছুটা কিন্তু বিতর্কিত হচ্ছেন না, কিছুটা এর মধ্যে পড়লেন না, তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়লেন। কিন্তু তো সেটা তো বাংলাদেশের রাজনীতির খুব খারাপ ইঙ্গিত করে, মানে তার মানে আমরা কেউ কোনো দায়িত্ব নিতে রাজি হব না। আমাদের দলীয় রাজনীতির একটা খারাপ রাজনীতির চর্চার কারণে KM হাসানের মতন মানুষরা, সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতন মানুষরা কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছেন, যার জন্য কিন্তু তারা দুইটা ভিন্ন প্রেক্ষিত, দুজন শিক্ষক, দুজনে গ্রহণযোগ্য, তারপর মঞ্জুর স্যার কিন্তু আমার কাছে দুইটা প্রশ্ন করেছিলেন, সময় দিলে একটু উত্তর দেই। না, আমি মঞ্জুর স্যারের বিষয়টা, আমি মঞ্জুর স্যারের বিষয়টা শেষ করি, যেহেতু এসছে। মঞ্জুর স্যার কিন্তু এখন চাকরিতে নেই, উনি অবসরে গেছেন, এবং উনি কিন্তু একজন স্বনামধন্য অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারও ছিলেন। হ্যাঁ, ছিলেন। তো মানে কি সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম বলেছে দেখে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে নিয়ে প্রবলেম, কিন্তু সিরাজুল ইসলামকে নিয়ে না, প্রবলেম না। আমি বলছি এরকম অনেকেই গ্রহণযোগ্য ছিলেন, বেঁচে গেছেন, আসেননি, উনি এই বিতর্ক থেকে বেঁচে গেছেন। যেরকম অনেক জায়গায় কমিটিতে না থাকলে অনেকে এখন সম্মানিত ব্যক্তিরা মানে ওনার নামটা যদি বিএনপি দিত তাহলে আওয়ামী লীগ বিরোধিতা করত, আর আওয়ামী লীগ যদি দিত তাহলে যে বিএনপি প্রশ্ন বিরোধিতা করেছিলেন আপনি, যে দুইটা অংশ, একটা হচ্ছে যে নিরপেক্ষ লোক কোথায় পাবে, সেটার আপনি উত্তর দিয়েছেন, সেটার উত্তর দিয়েছি। সেটা আপনি উত্তর দিয়েছেন। আমি বলেছি যে গোপালী, মানে আপনাদের নেত্রীর ভাষায় গোপালী, অভিযোগের জন্য অভিযোগ, গোপালী এমএস সাইদ, সেই নির্বাচনেও তো বিএনপি জিতলো জাতীয় নির্বাচনে। শুধু অভিযোগের জন্যই অভিযোগ করে কিনা না, আপনি গাজীপুরের নির্বাচনের প্রসঙ্গ এনেছেন, এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে, এর রুটটা কোথায়? এর রুটটা আজকে ব্যারিস্টার মইনুল হোসেন বলছেন, সুজনের সম্পাদকও বলছেন, যে বাংলাদেশের নির্বাচনের যে কালচার, তাতে
নির্বাচনকালীন যেই সরকার থাকে তাদের ইচ্ছার বাইরে শক্তিশালী নির্বাচন কমিশন দিলেও তারা পেরে উঠবেন না, এই আশঙ্কা অনেকের মধ্যে আছে। ধরেন ওই সিটি কর্পোরেশন নির্বাচন ছিল 14 5 জানুয়ারি নির্বাচনের আগে, সেই নির্বাচনের সময় স্থানীয় সরকার নির্বাচন, তার মাধ্যমে সরকারের পরিবর্তন হয় না। সেই নির্বাচন আপাত দৃষ্টিতে যতটা সম্ভব সুষ্ঠু দেখিয়ে আওয়ামী লীগের এটা প্রমাণ করার প্রয়োজন ছিল যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, অতএব জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অধীনে আসো। এইটা যখন সেই তার মানে তো আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনকালীন সরকার। সেই রাইট, নিশ্চয়ই আমি আসবো আপনার কাছে যে বিএনপি কিন্তু এখনো ঘুরে ফিরে নির্বাচনকালীন সরকারের কথাই বলছে, কিন্তু সেটার সঙ্গে নির্বাচন কমিশন যদি আবার মানে খুব খারাপ হয়ে পড়ে তাহলে দুইটা সিনক্রোনাইজ হওয়া কঠিন। আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ। যেমন ধরেন ওই যে বিএনপির স্ট্র্যাটেজি কি ছিল, ধরেন 2008-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিএনপি একটা কৌশল নিয়ে গিয়েছিল যে এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় না, সুষ্ঠু নির্বাচন হয় না। তারপরে বিএনপির আন্দোলন কি ধরনের ছিল সেগুলো আমরা জানি। তো এখন বিএনপির স্ট্র্যাটেজি কি? বিএনপির স্ট্র্যাটেজি হলো যে সার্চ কমিটি করা হোক, যে নির্বাচন কমিশনই করা হোক, বিএনপি এটি নিয়ে প্রশ্ন তুলবে। কারণ হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে বিএনপিকে যেহেতু এবার নির্বাচনে আসতেই হবে, আপনারা সবাই বলছেন, কাজেই মানে যেরকম তার মাথায় আছে সেরকমই না। যদি আওয়ামী লীগ তাই করতো তাহলে কিন্তু আওয়ামী লীগের ডায়ালগই করতে দিত না। তাহলে রাষ্ট্রপতি ধরেন আমাদের সংবিধান, না আমি চা খেতে ডাকলাম, চা খাওয়ালাম, প্যাটিস খাওয়ালাম, কিন্তু আমি কিছুই শুনলাম তো তা না। তাহলে মঞ্জুর স্যারকে কমিটিতে কেন? কিছু নাটক দরকার হয়তো। এখন সবই যদি নাটক হয়, যেমন ধরেন আমার বিপক্ষে যেটাই যাবে সেটাই নাটক, আমার বিপক্ষে যেটাই যাবে সেটাই আমি মানব না, তাহলে তো আর কোনো, তাহলে যে জায়গাটা ফেরত যেতে হবে। সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে দলীয় অভিযোগ এনেছি পারলো এটা খণ্ডন করেন। আমি কি আওয়ামী লীগের হয়ে খণ্ডন করব? আমি আমার মতো করে বিশ্লেষণ দিয়েছি যে 1990 থেকে যে বিশ্লেষণ দিয়েছি, নির্বাচনী ব্যবস্থাটাকে সংকটে ফেলেছে কে? নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে কে? আচ্ছা আমাকে সময় দিয়ে না, আমি 90 থেকে কিন্তু আমরা নিশ্চয়ই পরে অনেক আলাপ করার সুযোগ পাবো। ওই যে এখন হচ্ছে যে বিএনপি চাইবে এই যে নির্বাচন কমিশনটি হবে সেটিকে চাপে রেখে রাজনৈতিক ফায়দা অর্জন করা। কারণ হচ্ছে যে বিএনপি নির্বাচনে আসতে চায়, নির্বাচনে এসে বিএনপি যদি হেরে যায় তাহলে যাতে বিএনপি জনগণের সামনে বলতে পারে যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না, আমরা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে গিয়েছি কিন্তু হেরে গেছি আসলে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না বলে। তো এই ধরনের গ্রাউন্ড প্রিপেয়ার করা। মোস্তফা ফিরোজ, কিন্তু মানে জি আগামীতে তাহলে খুবই একটা অনিশ্চিত সময়ও তো আসছে, মানে এই প্রতিবাদ বিক্ষোভ চলবে, এরপরে শুরু হবে নির্বাচন কমিশন খারাপ, তারপরে নির্বাচনকালীন সরকারের ব্যাপারটা তো সেটেল হতেই হবে। নির্বাচনকালীন সরকারটা তো মনে হলে তখন আরো বিরোধিতা করবে, কারণ নির্বাচনকালীন সরকার তো গতবারের মতনই যদি হয় তাহলে বর্তমান পার্লামেন্টের যারা সদস্য আছে, বিএনপি তো নাই সেখানে, বিএনপি তো সেখানে নাই, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমার রুহুল আমিন হাওলাদার আছে, আমার বাবলু ভাই আছে, এদেরকে নিয়েই তো একটা ছোট আকারের সরকার করবে। তাহলে এই সরকার, ওই নির্বাচন কমিশন, এটা মিলে আমরা ভালোর প্রত্যাশা, আমরা এইভাবে এই প্রক্রিয়ায় হবে না, এইটা বারবার বলছি যে ভালো প্রত্যাশা কোনোভাবে এই প্রক্রিয়ায় হবে না। রাষ্ট্রপতি যেটা বলছেন আমি আবারও জোর দিচ্ছি, ওনার কথাটাই ঠিক, যতক্ষণ পর্যন্ত না প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোচনাগুলো না হবে ততক্ষণ পর্যন্ত, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ না করবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া থেকে আমরা ভালো কোনো কিছু প্রত্যাশা করতে পারি না। আপনিও নিশ্চয়ই আমার মতো অপেক্ষায় আছেন নির্বাচনকালীন সহায়ক সরকারের একটা রূপরেখাও খালেদা জিয়া দেবেন বলেছেন, সেটাও কি দেন সেটাও নিশ্চয়ই দেখবার অপেক্ষায় আছি আমরা। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজ, ধন্যবাদ অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, ধন্যবাদ ডাক্তার খাওয়াত হোসেন সায়ন্ত, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপনারা জানেন আমরা সাফল্যের গল্প দিয়ে শেষ করি রাজকাহন। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কৃষিকাজে নারীর কর্তৃত্ব রয়েছে এখনো, তারই দৃষ্টান্ত টাঙ্গাইলের মধুপুরের নির্মলা হাদিমা। বিশাল এক ভেষজ বাগান গড়ে তোলার মাধ্যমে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি আরো অনেককে। নিজের উদ্যোগেই শুরু করেন ভেষজ গাছের চারা সংগ্রহ ও উৎপাদনের কাজ। একসময় এসব গাছের চারা সংগ্রহ ও সংরক্ষণ হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। তার বাড়ির আঙিনা ভরে ওঠে নানা ভেষজ উদ্ভিদে। মধুপুরের অরণখোয়ায় বর্তমানে বাগানটি আরো বড় পরিসরে গড়ে তুলেছেন তিনি। বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের চাহিদা মতো ভেষজ পণ্য কিনে নিচ্ছে এখান থেকে। দাদা দাদিরা বলছে জঙ্গল থেকে ওষুধ আনলেই খাইলেই ভালো হয়ে যায়, কিন্তু আমরা তো এখন এইগুলা করি না, এখন তো আমরা ডাক্তারের কাছে যাই। যে যখন বড় বড় আবাদ করতেছি এখন ডাক্তার খুবিরাজ নিয়ে যায়,
যাতে পৃথিবীর মানুষ যেন সুস্থ থাকতে পারে। ভেষজ উদ্ভিদের বাগান করে প্রতি মাসে এখন নির্মলার আয় 30 থেকে 40 হাজার টাকা। বাগানটিতে কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় 20-30 জন শ্রমিক। এখানে আমলকি, হর্তুকি, বহেরা, শতমূল, অনন্তমূল, ঈশ্বরমূল, তালমূল, ভুইগঙ্গা, হস্তিপালা, শঙ্খমূল, ঘৃতকুমারী, অর্থাৎ 600 আইটেমের জিনিস আছে এখানে। দিন মজুরি 300-250 এবার দেয়। নির্মলারে কইতেছিলাম করলে আরো ফসল বাগান বাড়াও, খাস খিরা খামু, খাম খিরা খামু। ছেলে মেয়ে 3 জন পড়াইতেছে, কাম কাজ না থাকলে ওখানে কাম করে আর কি নির্মলা এখানে। আমরাও চেষ্টা করতেছি, আমরাও লাগাবো, ভবিষ্যতে আমরা যেন উন্নতি করতে পারে। এই বাগান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ পেয়ে খুশি এলাকাবাসীও। হাসপাতালে মনে করো 15-20 কিলো দূরে দূরে এন থেকে ওষুধ তৈরি করে নিজে মনে করো কত সময় খাই। পেটের ব্যথার ওষুধ কিছু কিছু জানা আছে, যেমন হাত দুর্বল এগুলো, তারপরে ইংলার জন্য ওষুধ, জন্য আমরা তার কাজে আসি, তারপরে এদিকে নিয়ে যায়। অনেকের জন্য কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি নির্মলা হাদিমার শখের বাগান এখন আর্থসামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছে স্থানীয় গারো সম্প্রদায়ের অন্যদেরও। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা আমরা এই সার্চ কমিটি নিয়ে আপনাদের মতামত ও প্রশ্ন জানতে চাই। আপনারা জানেন বৃহস্পতিবার ফোন লাইন থাকে খোলা রাজকাহনে। ফোন করুন, মতামত জানান, প্রশ্ন দিন। দেখা হবে কাল রাত 10টায়।